এখানে দুইটা ইস্যু। একটা হলো সন্তান হিসাবে ওনার মার পাশে ওনার থাকা। তো উনি কি ডাক্তার? উনি সেখানে কী করবেন? উনি তো ডাক্তার না। সন্তান হিসেবে ওনার কাজ কি? চিকিৎসা নিশ্চিত করা, সেখানে সহযোগিতা করা, ডাক্তার মানে ওনার চিকিৎসার সুব্যবস্থা করা। তো সেই চিকিৎসার সুব্যবস্থার জন্য যে সমন্বয়ের কাজটা, যেটা আমি খোঁজ নিয়ে জানতে পারছি, সেইটা উনি যদি এই অবস্থায় বাংলাদেশে আসতো, যখন বাজারে আলাপটা তোলা হইলো যে মা এরকম সংকটাপন্ন, ছেলে কী করে, এই অবস্থায় আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতো বেগম জিয়ার চিকিৎসা। কারণ লক্ষ লক্ষ নেতাকর্মী ঝাঁপায় পড়তো। হ্যাঁ, চিকিৎসা এমনিতে দেখছেন তো, এবার কেয়ারের সামনে আপনার পরে পুলিশ টুলিশ মোতায়েন করে জায়গা পরিষ্কার করতে হয়েছে। হ্যাঁ, মানুষের ঢল নামতেছিল। ফলে চিকিৎসা এবং ওনার চিকিৎসা গতবারও মানে ধরেন এই বছরের প্রথম দিকে লন্ডনে যে হাসপাতালে করার কথা, সেখানে যে সমন্বয়ের কাজটা সেটা উনিই করেন, লন্ডন থেকে তারেক রহমানই করেন। তো ফলে চিকিৎসার প্রয়োজনে ওনার এখানে আসার দরকার নেই যদি চিকিৎসার ব্যাপারটা হয়। হ্যাঁ, আবার যদি অবস্থা একদম ক্রিটিক্যাল, অবশ্যই ওনার অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু এমন ক্রিটিক্যাল যে ধরেন খুবই আপসেটিং কোনো যে কোনো কিছু হইতে পারে, তখন ডেফিনেটলি উনি সন্তান হিসেবে চাইবেন যে কোনো মূল্যে রাজনীতি, হিসাব কিতাব, সিকিউরিটি সব তুচ্ছ করে বাংলাদেশে চলে আসতে। তো সেটা গেলো সন্তান হিসাবে একটা। আরেকটা হলো রাজনৈতিক দলের নেতা হিসাবে। এখন সন্তান হিসাবে ওনার আসা উচিত কি উচিত না, এটা বাইরের দিক থেকে বলাটা রাজনৈতিকভাবে অশোভন। এটা আমরা যে দলই বলো, এবং এনসিপি দিক থেকে এটা বলা হয়েছে। এনসিপির লোকজনকে যখন জিজ্ঞেস করা হয়েছে অনেককে, তারা বলছে তারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় না এই বিষয়টাকে অন্তত। কিন্তু কিছু কিছু দল সোশ্যাল মিডিয়াতে তারা এটা নিয়ে রাজনীতি করছে, এবং সেটা জনগণ তাদের ব্যাপারে আপনার মেসেজ পাইছে যে তারা আসলে কোন ধরনের রাজনীতি করতে চায়। একটা দুই নাম্বার দিক হলো উনি তো একজন রাজনৈতিক নেতাও। ফলে ওনার তো রাজনৈতিকভাবে দেশে আসার ব্যাপারে বেশিরভাগ লোকের একটা ধরেন কথা বাজারে এরকম আসছে যে তারা মনে করে 6 তারিখেই তো ওনার দেশে আসার কথা ছিল, 6 তারিখের পরে মানে 5 তারিখের পরেই তো ওনার দেশে থাকার দরকার ছিল। তো উনি যে দেশে ছিল না, এটা আমারও প্রশ্ন ছিল সবার মতো, যাচ্ছে উনি যে নাই দেশে। হ্যাঁ, 1.5 বছর হয়ে যাচ্ছে। তো 1.5 বছর এতদিন তো লাগার কথা না। এতদিন বাইরে থেকে দল চালাইছে, 15টা বছর কমিউনিকেশন গ্যাপ, 1.5 বছর এখন মানে 5 তারিখের পরে কেন, এতদিন কেন? এবং খালেদার অসুস্থতার ব্যাপারটা তো কন্টিনিউ চলতেছে, হ্যাঁ, সেই জেলে থাকতে থেকে। তো সেইটার একটা উত্তর আমি খোঁজার চেষ্টা করেছিলাম। সেটা খুঁজতে গিয়ে আমি দেখলাম যে ওনার দেশে না ফেরার সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে বিএনপির জন্য সবচেয়ে ওয়াইজ যে কটা ডিসিশন আছে তার একটা। কেন? তারেক রহমান যদি দেশে ফিরতেন তাহলে এখানে ক্ষমতার 2টা ভরকেন্দ্র তৈরি হইতো। একটা ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকটা হলো নেক্সট কামিং প্রাইম মিনিস্টার। যে সাইফ মুস্তাফিজ বললো যে কামিং প্রাইম মিনিস্টার ধৈরাই নিত মানুষ। হ্যাঁ, কারণ কি আমাদের এখানে প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, এরা প্রফেশনাল না। এরা সবসময় কোনো না কোনো দলের শেল্টারে গিয়ে কাজ করতে পছন্দ করে। যেমন ধরেন এখন প্রশাসনে জামাতের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে বলে যে কথাটা উঠে, কেন উঠে? সবাই জামাত হয়ে গেছে? নো, বিএনপি ইলেকশন চাচ্ছে, আর জামাত ইলেকশনের ব্যাপারে নিমরাজি। দেরি হইলে, যত দেরি হবে তত ভালো, হইলেও ভালো, অসুবিধা নেই, সব দিকে আসছে সে। তো সেক্ষেত্রে তারা যে পোস্ট পদগুলো এখন হোল্ড করতেছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণহীন, সেটার জন্য সুবিধাজনক কে? তাদের এলাইকে জামাত। দ্যাটস ওয়াই তারা জামাতের দিকে ঝোঁকা। ফলে যেখানে প্রফেশনালিজমের ঘাটতি, সেখানে তারেক রহমান দেশে থাকলে পুরা ক্ষমতার ভরকেন্দ্র তারেক রহমানের দিকে চলে যেত। কারণ এই যে এস্টাবলিশমেন্ট, তারা তো বুঝতো যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা চিরদিন থাকবে না, আজও কাল হোক ক্ষমতা দিয়ে যাইতে হবে, বড় পার্টির নেতা তার দিকে লাইন দিত। তখন তার যে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো, জামাত, এনসিপি এবং অন্যান্য দল, স্বাভাবিকভাবে বলার সুযোগ বিএনপি ক্ষমতায়, তো বিএনপি আছে, ফলে সরকারের এক ধরনের নিরপেক্ষ ফাংশনের সুবিধার্থে ওনার বিদেশে থাকার সিদ্ধান্তটা ফাইন। এটা বিএনপির দিক থেকে আমি বলি করি এক্সিলেন্ট সিদ্ধান্ত। অন্য দিক থেকে তফসিল ঘোষণার পরে আমরা জানি তখন সরকার এক অর্থে তফসিলের প্রসঙ্গে আমি আসবো আপনার এই ফলে তার আসার ব্যাপারে এখন যেহেতু লেট হয়েছে, এই কারণে এই জন্য তারা নির্বাচনে তারা দিচ্ছিল যাতে তফসিল ঘোষণা হইলে যে দ্রুত উনি আসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এবং যেই পোস্টকে কেন্দ্র করে আপনার এই আলোচনাটা হলো যে একক সিদ্ধান্তধীন বা নিয়ন্ত্রণাধীন নয়, এই ব্যাপারটা হলো যে একটা পার্টির লিডার, যে কোনো পার্টির লিডার, জামাতের হোক বা এনসিপি হোক বা বিএনপির হোক, একজন ব্যক্তি সর্বস্ব না, কিন্তু তাকে দলের কোরামের সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। এইটাকে অন্যভাবে যে উনি তাহলে পরাধীন, হ্যাঁ, উনি প্রত্যেকটা রাজনৈতিক নেতাই পরাধীন, তার দলের বাইরে যাওয়ার তার সুযোগ নেই। ধরেন দলের সমস্ত নীতি ধারণা। রনি ভাইয়ের সাথে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি। আমার কাছে আসলে মনে হয় না এটা আসলে ক্ষমতার ভর কিন্তু আসলে উনি হয়ে যেতেন। কারণ এখানে অন্যান্য রাজনৈতিক দলের যারা চেয়ারপারসন যারা আছেন তারা তো বাংলাদেশে আছেন। ইভেন উনি তো বিএনপির চেয়ারপারসনও না, সব মানে বেগম খালেদা জিয়া তো বর্তমানে চেয়ারপারসন। তো ওই ভরকেন্দ্রিক জায়গাটা তো আসলে ওনার কেন্দ্রিক তাহলে হয়ে যাওয়ার জায়গা তৈরি হতো। তো আমি যেটা মনে করি যে উনি দেশে থাকলে অনেক কিছুই আসলে
সংস্কার বলি বা বিচার বলি, এরকম কিছু কিছু ডিসিশন যেটা আসলে ওভার দ্য স্কাই বা ওভার দ্য ফোন, মানে অনেক যান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে বিএনপি নিতে হয়, বা দেখা যাচ্ছে যে অনেকগুলো ডিসিশন আসলে যেভাবে আসা উচিত ছিল সেটা হয়তো বা উনি দেশে থাকলে সেটা আরও সুন্দরভাবে আসতে পারতো, এবং বা তিনি আসলে যে ক্ষমতার ভরকেন্দ্র তার দিকে চলে যেত, সেটা আমার কাছে মনে হয় না। কারণ বাংলাদেশের সকল মানুষ এরকম এজেন্ডা নিয়ে যদি থাকতো, তাহলে 5 তারিখে আসলে বিএনপিকেই মানুষ ক্ষমতায় নিয়ে আসার যতটুকু চেষ্টা বলা যায় সবটুকুই করতো। এখানে বাংলাদেশের মানুষ যেটা চেয়েছিল সেটা হচ্ছে যে একটা পরিবর্তন, এবং পরিবর্তনের সেই ভরকেন্দ্রের মানে সর্বাধিক ক্ষমতার জায়গাটা আসলে মানুষ সেই ম্যান্ডেটটা দিয়েছিল প্রফেসর ডক্টর ইউনূস এবং তার যারা উপদেষ্টা যারা আছেন তাদেরকে। তো ক্ষমতার ভরকেন্দ্র যদি একদিকে যদি হয়ে থাকে, সেটা নাহিদ ইসলাম, তারেক রহমান বা ডক্টর শফিকুর রহমান যেই আছেন না কেন, তাদের থেকে আমার মনে হয় যে এটা আসলে ডক্টর ইউনূস কেন্দ্রিকই হতো। এবং সেই জায়গাটা যদি তারেক রহমান সাহেব দেশে থাকতেন, আমার মনে হয় যে সংস্কার বলি বা বিচারের যেই কাঠামোগত জায়গাগুলো রোডম্যাপটা আমরা চাচ্ছিলাম, সেটা হয়তো আরো দ্রুত বাস্তবায়নের একটা রূপরেখা আমরা এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আপনি ক্ষমতার ভরকেন্দ্রের তত্ত্বে আপনি সমর্থন করছেন না, আবার আপনাদের দল থেকে দুদিন আগে নির্বাচন কমিশনে গিয়ে একটা বৈঠকের পরে সেখানে বলা হয়েছে যে খালেদা জিয়ার এই অসুস্থতার যে পরিস্থিতি, এরকম একটা অবস্থার মধ্যে নির্বাচনের যে তফসিল সেটি পিছিয়ে দেওয়ার ব্যাপারে মতামত তারা একটা পরামর্শ দিয়েছে। তাহলে একটা দলের একজন ব্যক্তি অসুস্থ, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ, সেটিকে কেন্দ্র করে তফসিল পেছানোর কথা তাহলে আপনি কেন বলছেন? আপনারা কি তাহলে পরোক্ষভাবে বিএনপির এই এক ধরনের প্রভাব বলয়কেই স্বীকার করছেন? না না, আমি কিন্তু প্রথমেই বললাম যে বেগম খালেদা জিয়া এখন মানে দল মতের ঊর্ধ্বে অবস্থান করছেন। তাকে প্রত্যেকটা দল আসলে আলাদা করে সম্মান করছে। বাংলাদেশের রাজনীতিতে এখন অভিভাবকবিহীন একটা অবস্থা বিরাজ করছে, এবং সেক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে কিন্তু সবগুলো দলই সেই স্থান দিয়েছে। এখানে আসলে সমীকরণটা রাজনৈতিক না, বরঞ্চ তারকে সম্মান করে আসলে নির্বাচন কমিশনে যে কথাগুলো আমাদের আহ্বায়ক সাহেব এবং আমাদের যে ইলেকশন কোঅর্ডিনেশন টিম আছে যারা কথা বলেছেন, সেই প্রেক্ষিতে আসলে এসছে। এবং সেই জায়গাটা আমার মনে হয় যে মানে ওনার এরকম সিচুয়েশনে বিএনপিও তো আসলে সার্বিকভাবে ইলেকশনের যে ক্যাম্পেইন করা বা সেটা আসলে করতে পারবে কিনা, সেটা তো একটা ব্যাপার আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ারের সামনেই সবাই ভিড় করছে, যদিও সালাউদ্দিন সাহেব বা মির্জা আব্বাস সাহেবের শোডাউন আমরা দেখতে পেয়েছি। তো আমরা মনে করি যে বিএনপির যারা ওনারশিপ নিয়ে রাজনীতিটা করে, তাদের জায়গা থেকে আসলে তারা ওইভাবে মুভ করতে পারছে না। ইন্টারেস্টিংলি সাইফ মুস্তাফি যে কথা বলছেন বা তার দল যে এই খালেদা জিয়ার অসুস্থতার প্রেক্ষাপটের তফসিল পেছানোর জন্য তারা মনে করছেন এটা ভালো হবে, যাদের জন্য মনে করছেন, বিএনপি কিন্তু এখন পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এই ধরনের কোনো মতামত আসে না যে তফসিলটা পেছানো হোক। তাহলে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি একটু আগে বললেন যে তাড়াতাড়ি তফসিল হলে তারেক রহমান তাড়াতাড়ি ফিরতে পারতেন। যে আমি প্রথমে আরেকটু রেসপন্স করি। ক্ষমতার ভরকেন্দ্র ডেফিনেটলি তারেক রহমানের দিকে যাইতো যে এটা ধরেন প্রমাণের আগে বহুবার আছে। যেমন 5 তারিখের গণঅভ্যুত্থানের পরেই কিন্তু তারেক রহমানের কাছে আহ্বান জানানো হয়েছিল আপনি লিড দিয়ে জাতীয় সরকার করেন। ক্ষমতার ভরকেন্দ্র দিয়ে দেওয়া হয়েছিল বিএনপির কাছে 5 তারিখের অভ্যুত্থানের পরপরই। তো ফলে তখন উনি বলে যে না, এটা আমরা তো মানে লিবারাল ডেমোক্রেটিক একটা পার্টি হিসাবে এইভাবে ক্ষমতা নিতে পারি না। তখন তারা ডেমোক্রেটিক প্রসেসকে আপনার আপহোল্ড করার জন্য তারা বললো যে তাহলে সম্মিলিতভাবে একটা সরকার হোক, যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, নির্বাচনের মধ্য দিয়ে আসতে হবে। তো ফলে আপনার গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের শক্তি এবং সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলো মিলে কিন্তু ভরকেন্দ্র বিএনপির থেকে দিয়েই দিচ্ছিল তারেক রহমানকে। আপনারা জানেন যে আপনাদের এখানেই সেই আলোচনা হয়েছে স্কাইপেতে, তো ভিডিও কনফারেন্স কলে। তো সেক্ষেত্রে আরেকটা হলো যে এইটা ক্ষমতার ভরকেন্দ্র তারেক রহমানের দিকে চলে যাবে, এটা তার ক্রেডিট না। এটা হলো আমাদের এখানকার যে আমলাতান্ত্রিক যে স্বভাব, যে প্রফেশনাল না হয়ে দলদারি করা। ক্ষমতার ভরকেন্দ্র চলে যেত মানে হলো যে তারা এসে প্রকাশ্যে সবাই বিএনপিতে জয়েন করে ফেলতো, তা না। হ্যাঁ, এটা আপনার সরকার, আপনাদের একটা গভর্নমেন্ট যে ফাংশন করে, জানা আওয়ামী লীগের আমলে কী হয়েছিল, সব নিরপেক্ষ আওয়ামী লীগের হয়ে গেছিল। এখন আপনার এনসিপির দিক থেকে কি অভিযোগ করা হয় যে প্রশাসন আপনার বড় দলগুলো ভাগ করে নিয়ে নিচ্ছে। তারেক রহমান কি সেই জন্য এই ক্ষমতার ভর কেন্দ্র যাতে না হন সেই জন্য কি তিনি আসছেন না? তিনি তার স্ট্যাটাসে কিন্তু অন্য কথা বলেছেন, চিকিৎসা সংক্রান্ত বলেছেন। আমি বলতেছি স্ট্যাটাসটা কি উনি রাজনৈতিকভাবে দিয়েছেন না কিসের জন্য দিয়েছেন? তার মায়ের অসুস্থতার জন্য। ফলে দুইটা জিনিসকে ওভারল্যাপ করতেছি আমরা এখানে পলিটিক্যালি। প্রত্যেকটা সময় আমি দেখলাম যে এখানে উনি চিকিৎসার এই ক্রিটিক্যাল সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, তো এটা ডাক্তারদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যেমন ধরেন ওনার তো আমরা সবাই মিডিয়াতে কি শুনছি যে আজকে ভোরে রওনা হওয়ার কথা, তাই না? তো সেটা মেডিকেল বোর্ড এবং আপনার এয়ার অ্যাম্বুলেন্সের আপনার টেকনিক্যাল জটিলতার কারণে এটা পিছাইতে হচ্ছে। তার মানে কি? তার মানে কোনো কিছু তো আপনার একক সিদ্ধান্ত আধীন না।
কনসিকুয়েন্স জড়িত তো এগুলো, আপনি চাইলেই হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে এটার সাথে একটা গুপ্ত দেখেন রাজনীতিতে কনস্পিরেসি থাকে, কিন্তু কনস্পিরেসি এটা পার্ট অফ পলিটিক্স, কিন্তু কনস্পিরেসি আছে বলে একটা বিশাল ব্যাপার। একজন পলিটিক্যাল লিডার তো রিস্ক থাকেই। ওনাকে ইন্ডিয়া পছন্দ করে না, জিয়া পরিবারকে ইন্ডিয়া পছন্দ করে না। খালেদা জিয়ার একমাত্র অপরাধ কি? উনি বলছে যে আমার পজিশন যদি বাংলাদেশের স্বার্থের কারণে ভারত বিরোধী হইতে হয় তাহলে আমার কিছু করার নেই। এটা মতিউর রহমান প্রথম আলো সম্পাদক ওনার ইন্টারভিউর মধ্যে বলা আছে, বহুবার বলছে। তারেক রহমান বিবিসির ইন্টারভিউতে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছে দেখেন ভারত যদি তার মনোভাব পরিবর্তন না করে আমাকে আমার দেশের জনগণের সাথে থাকতে হবে। আমি আপনাকে যে প্রশ্নটা করেছি, ফলে জি, এখানে সিকিউরিটির যে রিস্ক এটা আছে, এটা অলওয়েজ এটা মাইনে নিয়ে রাজনীতি করে মানুষ যারা করে, শুধু তারেক রহমান না, অন্য যারা করে একইভাবে করে। আর ক্ষমতার ভরকেন্দ্রের কথাটা যেটা হলো যে দেখেন এখানে তো অন্তর্বর্তীকালীন সরকার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে গভর্নমেন্ট আমাদের জাতিকে ওঠানো হবে, এবং তার জন্য দরকার কি একটা নির্বাচন। নির্বাচনটার জন্য কি ভোটাধিকার নিশ্চিত করা। নির্বাচনে তো জামাতকে ক্ষমতায় আনা এজেন্ডা হইতে পারে না, নির্বাচনে তো বিএনপিকে ক্ষমতায় আনা এজেন্ডা হইতে পারে না। নির্বাচনের এজেন্ডা কি? জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তো ভোটাধিকার নিশ্চিত করার জন্য সরকারকে স্মুথলি ফাংশন করার ক্ষেত্রে বিএনপি কোথায় অসহযোগিতা করছে এই পর্যন্ত দেখান, কোথায় অসহযোগিতা করছে, কোন জায়গায় অসহযোগিতা করছে? বিএনপির দাবি দেওয়া জানাইছে, প্রতিবাদ করছে, কিন্তু কোথায় অসহযোগিতা করছে আপনি দেখাতে পারবেন? অসহযোগিতা করে নাই। তার সবচেয়ে বড় নিদর্শন যেটা, সেটা হলো তারেক রহমান দেশে আইসা প্যারালাল কাঠামো গড়ে তুলে নাই, সংগঠনকে গভর্নমেন্টের এগেনিস্টে দাঁড়া করায় দেয় না। গভর্নমেন্ট অনেক বিএনপি সিদ্ধান্তের বাইরে গেছে, যাবে স্বাভাবিক, যেতে পারে, জামাতের সিদ্ধান্তের বাইরে যেতে পারে, এনসিপি সিদ্ধান্তের বাইরে যেতে পারে, গভর্নমেন্ট যায়, সেটা এনসিপিও প্রতিবাদ করে, বিএনপি। কিন্তু বিএনপি সংগঠন হিসাবে 17 বছর ধরে রাজনীতি করা এবং তার বিপুল আপনার সাংগঠনিক কাঠামোর কারণে এখানে ডেফিনেটলি ক্ষমতার ভরকেন্দ্র এটা বইলা কইয়া হয়ে উঠতো না। এবং সেক্ষেত্রে ক্ষমতার ভরকেন্দ্রের ক্ষেত্রে বাকি দলগুলো যেটা হয়তো আমি আপনাকে বলি, বাকি দলগুলো কম্প্রোমাইজে চলে আসতো। আপনি জানেন বড় দলগুলোর আমরেলা অর্গানাইজেশন হিসেবে বা তাদের ছায়াতলে থাকতে পছন্দ করে। তবে এটা একটু বড় প্রশ্নের জায়গা তৈরি করে, তাহলে এই ক্ষমতার ভরকেন্দ্র যাতে না হয়ে ওঠেন সেটার জন্য তিনি আসলে কতদিন পর্যন্ত আসবেন না সেটার জন্য আমি বলি 1 সেকেন্ড সময় দেন। সেটার জন্য আপনি তফসিল ঘোষণা করেন, তফসিল ঘোষণার 3 দিনের মধ্যে উনি বলছেন তফসিল ঘোষণা করলে সব সমস্যা কেটে যাবে। না, সমাধান করে না। কেন উনি 3 দিনের মধ্যে বাংলাদেশে আসবে? আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেন। তখন আপনার এই যে সরকারের যে কাঠামো সেটার থেকে নির্বাচন কমিশন, আমরা এই আলোচনায় আসবো। অনেকগুলো প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। রেজাউল করিম রনি যেটি বলছিলেন যে যদি তফসিল ঘোষণা করা হয়, উনি নিশ্চয়তা দিয়ে বলছেন যে 3 দিনের মধ্যে তারেক রহমান দেশে আসবেন। যদিও এই বক্তব্যের আসলে বাস্তবতা কতটুকু সেটি একজন বিএনপি নেতা থাকলে হয়তো সরাসরি আমরা জানতে পারতাম, পরের কোনো অনুষ্ঠানে হয়তো আমরা চেষ্টা করব সেটি জানার। আপনি কি তা মনে করেন যে তফসিলটাই একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে বিএনপির জন্যে? আসলে বুঝতে পারছি না আসলে কি তাদের বাধা। আর রনি ভাই তো অনেকগুলো কথা বললেন, তবে বিএনপির দল থেকে যুক্তিগুলো শুনতে পারলে বেশ ভালো হতো। তবে রনি ভাইয়ের একটা যুক্তির সাথে আমি একমত পোষণ করছি যে আসলে হয়তো তারেক রহমান সাহেবের মানে ভরকেন্দ্রের যে তত্ত্ব ওইটা আসলে হয়তো সঠিক। কারণ আসলেই তো প্রশাসনে ডিসি বা আমলারা অলরেডি তো বিএনপি বেশ বড় একটা স্টেক নিয়ে নিয়েছে, আবার জামাতেরও একটা বড় স্টেক আছে। তো উনি আসলে হয়তো বা পুরাটাই স্টেক হয়তো নিয়ে নিতেন, কিন্তু যদিও এটা আমাদের গণতন্ত্র বা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই শর্ত বা যে চিন্তা ছিল সেটার সাথে পুরোপুরি একটা দ্বিমুখী একটা সিচুয়েশন তৈরি করে। এবং আমরা আসলে মনে করি যে যদি আসলে এরকমটাই হয়, তারেক রহমান সাহেব দেশে আসলে যদি আবার আগের কায়দায় আসলে প্রশাসন নিজের মতো করে ফেলবে, বা অলরেডি তো বিএনপির চাঁদাবাজি দুর্নীতির একটা বড় প্রভাব আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি অন্য রাজনৈতিক দলও জড়িত। তবে এরকমটা হলে আসলে আমার তো মনে হচ্ছে যে জনগণ কি চাচ্ছে কিনা যে আসলে উনি তাহলে ফিরে আসুক। বিএনপি চাঁদাবাজি দুর্নীতির গল্পের কথা আপনি বলছেন, খুব সম্প্রতি দেখা যাচ্ছে যে এনসিপির যারা সিনিয়র নেতা তারা কিন্তু এমন বক্তব্য বিবৃতি দিচ্ছেন। দুদিন আগেও নাসিরের একটি স্ট্যাটাস আমরা দেখেছি, সেখানে এক ধরনের পরিষ্কারভাবে তিনি বলেছেন এই মুহূর্তে আদর্শগত কিংবা দেশের যে রাজনৈতিক মেরুকরণ সেই অবস্থাতে বিএনপির সঙ্গেই জোট কিংবা এক পথে হাঁটাই এনসিপির জন্য এখন বাস্তব। তাহলে আসলে আপনারা কোন দিকে যাচ্ছেন? দেখেন, রনি ভাই যে একটা কথা বললো যে 5 তারিখে তারেক রহমান সাহেবের সাথে যে আলাপচারিতা করা বা কথোপকথন, সেটা কিন্তু আমরা ওই দায়িত্বশীলতার জায়গা থেকে, তখন তো আমাদের কাছে আপনি নিজেও সে সময় তো সাক্ষী ছিলেন, তো আমাদের কাছে তো সেই সুযোগ ছিল যে তরুণরা আসলে একটা বিপ্লবী সরকার গঠন করে ফেলবে। কিন্তু তরুণরা কিন্তু আসলে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারা মনে করেছে যে আসলে এই ক্ষমতার ভর কেন্দ্রে যারা আসলে 17 বছর ধরে মানে স্ট্রাগল করে যাচ্ছে, দেশের জন্য আসলে অনেক ত্যাগ তিতিক্ষা করে যাচ্ছে, সেই সকল স্টেক হোল্ডারদেরকে একসাথে করে
কোনো একটা ফরম্যাটে আসা যায় কিনা। তো আমার মনে হয় যে সেই ক্রেডিট এবং অ্যাপ্রিসিয়েশন নাহিদ ইসলাম থেকে শুরু করে গণঅভ্যুত্থানের যারা এই সিদ্ধান্তগুলোতে জড়িত ছিল তাদের পাওয়া উচিত। এবং সেই জায়গা থেকে কিন্তু তরুণরা বরাবরই প্রথম থেকে কিন্তু চাচ্ছিল যে বিএনপি বা অন্য যেসব রাজনৈতিক দল আছে বাংলাদেশপন্থী চিন্তা করে আসলে আগানোর জন্য। আমরা একরকম ফ্যাসিজমকে রোধ করেছি, কিন্তু আরেক রকম ফ্যাসিজম কিন্তু আবার আমরা দেখছি মাথাচাড়া দিয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সেই মওদুদবাদী যে তত্ত্ব বা যে আইডিওলজির জায়গাগুলো সেগুলো যদি নতুন করে আবার ফিরে আসে, যেটা আসলে আমরা এই প্রসঙ্গে আসবো। আপনি নিঃসন্দেহে জামাত প্রসঙ্গে কথা বলছেন, এটি করব। তার আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে ছোট করে তারপরে আমি রনি ভাইয়ের কাছে আসব। সেটি হচ্ছে যে বিএনপি প্রথম দফায় যখন প্রার্থিতা ঘোষণা করলো তখন 237টি আসনে করেছিল, এর মধ্যেই দেখা গেল আবার 36টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। বলা হচ্ছিল বিএনপি এনসিপির জন্য কিছু জায়গা ছেড়ে রাখছে, পরিস্থিতি কোন দিকে যায়। তো এখন আসলে আপনি কি স্পষ্ট করে বলবেন যে বিএনপির সঙ্গে এই নির্বাচনে আপনাদের কোনো জোট কিংবা সমঝোতা হচ্ছে কিনা, নাকি দলের ভেতরে আসলে চাহিদাটা কি? এনসিপি একা হাঁটবে নাকি সার্ভাইভ করার জন্য কারো কাছে আসন ভাগ করবে? দেখেন, তরুণদের এই রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেক রকম স্পেকুলেশন তৈরি করা হয়েছে প্রথম থেকেই। আমরা দেখেছি যে তরুণরা যেন অপ্রাসঙ্গিক হয়ে যায়, তারা অনেক লোভী, তারা অনেক ক্ষমতা চায়, এইটা ওইটা, এরকম অনেক ন্যারেটিভ ডে ওয়ান থেকে তরুণদের বিপক্ষে বিভিন্নভাবে উৎপাদন করা হয়েছে। সেটারই একটা পরিক্রমায় আমরা দেখলাম যে হঠাৎ করেই কয়েকটি আসনের জন্য এনসিপি বিএনপির সাথে জোট করছে, আবার কিছু আসন কিছু টাকার জন্য জামাতের সাথে জোট করছে। তো এই প্রসঙ্গগুলো আসলে মানে একদমই ঠিক না। কারণ আপনি যদি প্রথম দফায় বিএনপির যেই নমিনেশন তালিকা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে নাহিদ ইসলাম যে আসনে দাঁড়িয়েছে সেটা কিন্তু আসনের যিনি প্রার্থী সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। সে আবার হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম বা আক্তার হোসেন, আমাদের দলের যারা প্রধান 4জন নেতা, তাদের ক্ষেত্রে কিন্তু এই আসনগুলো ঘোষণা করা হয়েছিল। দু একটা করা হয়নি, সেটা আমি যেটা মনে করি যে সেখানে 2 থেকে 4 জন ক্যান্ডিডেট বিএনপির মধ্যে ছিল। তো তাদের যে একটা অন্তর্কন্দল বা সেটা মিটিগ্রেট করার জন্য হয়তো বা তারা এই সময়টা নিয়েছে। এটা যে আলাদা করে বিএনপি আপনাদের জন্য কোনো আসন ছাড়ছে না? বিএনপি কেন আমাদের জন্য আসন ছাড়বে? আমরা যদি আসলে বিএনপির রাজনীতি করতে যেতাম তাহলে তো আমাদের ডে ওয়ান থেকে বিএনপিতে যোগ দিয়ে আসলে তাদের রাজনীতিটাই করা যেত। আমাদের জন্য আলাদা করে কেন রাজনীতি তাহলে কেন বলা হচ্ছে যে